হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা বিগত 10টা ভিডিওর মাধ্যমে ইউনিট 2 সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করছি। তো আমরা এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল স্পেসে অর্থাৎ ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে অর্থাৎ কোঅর্ডিনেটের সাহায্যে কিভাবে একটা ভেক্টরকে প্রকাশ করব, অর্থাৎ হাউ টু রিপ্রেজেন্ট এ ভেক্টর ইন এ থ্রি ডাইমেনশনাল স্পেস। তো এটার জন্য আমি খুব সহজে বলি যে সাপোজ একটা ভেক্টর সাপোজ আর, সেটাকে আমরা অবস্থান ভেক্টর বলে থাকি। তো তাকে আমরা রিপ্রেজেন্ট করব থ্রি ডাইমেনশনাল স্পেসে। এবারে ত্রিমাত্রিক দেশ বলতে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলছি, অর্থাৎ কার্তেজীয় যে নির্দেশতন্ত্র তোমরা পড়েছো একমাত্রিক গতিতে, তো তার ধারণা থেকেই বলছি। যেরকম তোমরা তিনটে অক্ষ দেখেছো এক্স ওয়াই জেড, ওই রকমই। তো এটাকে আলোচনা করার জন্য আমরা একটু ডায়াগ্রাম ড্র করলে তোমাদের আলোচনা করতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা পুরো ড্র করে নিই, তারপরে আমি তোমাদেরকে বলছি যে আমি কি আলোচনা করতে চাইছি। আমি একটা আয়তঘন ড্র করছি। তো এই তোমরা স্কেল নিয়ে এটা ড্র করলে ভালো হয়। জাস্ট এইগুলোকে আমি কানেক্ট করে নিলাম। একটা মোটামুটি একটা আয়তঘন অঙ্কন করলাম। এই আয়তঘনে এই যে পয়েন্ট অর্থাৎ ও, এর স্থানাঙ্ক 0 0 0, কেন এটা মূল বিন্দু। আর এইখান থেকে এই পয়েন্টটার নাম আমি পি দিলাম, আর একে স্কেল নিয়ে তোমরা কানেক্ট করে নেবে। এই যে ওপি, এইটাই হচ্ছে আর ভেক্টর, অর্থাৎ এই ওপি ভেক্টর হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর, কিংবা আমরা বলতে পারি এই ক্ষেত্রে যে ভেক্টরটাকে প্রকাশ করছি আমরা স্থানাঙ্কের সাহায্যে, সেটা হচ্ছে আর ভেক্টর। এইবারে আমরা তিনটে অক্ষ আমাদের লাগবে, যা বুঝতেই পারছো। সেই তিনটে অক্ষ কোন কোনটা না, আমরা এইটাকে এইদিকে বর্ধিত করছি, একে বর্ধিত করছি, আর একে বর্ধিত করছি। আমি জেনে শুনে আমরা তালিতে ড্র করছি যাতে করে ডিস্টিংক্ট হয়। তো এইখানে এর নাম দিলাম এক্স অক্ষ, এর নাম দিলাম ওয়াই অক্ষ, আর এর নাম দিলাম জেড অক্ষ। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে অক্ষগুলোর নামকরণ করলাম, এটা কিসের ভিত্তিতে? না, এটা হচ্ছে রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ এটাকে আমরা বলি কি না, যেটা আমি এখনই বললাম, আমি এখানে লিখছি রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান অর্থাৎ কার্তেজীয় কোঅর্ডিনেট সিস্টেম। রাইট হ্যান্ডেড মানে আমরা এটাকে বলি দক্ষিণাবর্তী। তো এটাকে বুঝতে তোমাদের কিভাবে সুবিধা হবে না, তোমরা ডান হাতে, নিজের ডান হাতে প্রথম তিনটে আঙ্গুলকে যদি সমকোণে আমরা রাখি, তো আমি এইভাবে বলছি, তোমরা হয়তো এবারে এই দিক থেকে দেখালে তো ভালো বুঝতে পারবে। তো সমকোণে যদি রাখি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটাকে যদি আমি মূল বিন্দু সাপেক্ষে প্লেস করি, অর্থাৎ যদি আমি এরকম ভাবি, তাহলে দেখো আমাদের এইটাকে জাস্ট একটু বাঁকিয়ে নিতে হবে, কারণ আমরা এক্স ওয়াই জেড তিনটে এরকম বলছি, কারণ আমাদের স্পেসের মধ্যে ভাবতে হবে, অর্থাৎ ত্রিমাত্রিক দেশে ভাবতে হবে। তো সমকোণে রাখার জন্য যেরকম তোমরা ফ্লেমিং এর বামহস্ত ডানহস্ত নিয়মে দেখেছো, তো এই ক্ষেত্রে যদি আমরা ভাবি, তাহলে দেখো বৃদ্ধাঙ্গুল কাকে প্রকাশ করছে না, জেড অক্ষকে প্রকাশ করছে, আর মধ্যমা কোন অক্ষকে প্রকাশ করছে না, ওয়াই অক্ষকে প্রকাশ করছে, আর আমাদের এই তর্জনী প্রকাশ করছে এক্স অক্ষকে। তো একে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়, তার ভিত্তিতেই লেখা হয়েছে। আর যদি সেন্স নিয়ে বলা হয়, এটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স তৈরি হচ্ছে, ঠিক আছে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে। এবার আমরা আলোচনায় চলে আসি, যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যেহেতু নাম দেওয়া হয়ে গেছে অলরেডি, তাহলে এই যে একে যদি আমি এ বিন্দু আর এই বরাবর যেটা রয়েছে, একে যদি আমি এখানে বি বিন্দু এরকম নামকরণ করি, আর এখানে যদি আমি একে নামকরণ করি সি বিন্দু, তিনটে অক্ষ বরাবর তিনটে, তাহলে এই বরাবর যে ভেক্টরটা সেটা হবে x i ক্যাপ হচ্ছে x বরাবর একক ভেক্টর,
আর এইটা হবে y j ক্যাপ, এটা হচ্ছে y বরাবর j ক্যাপটা হচ্ছে তার একক ভেক্টর y বরাবর, আর এইটা হচ্ছে z k ক্যাপ, অর্থাৎ z অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা আমরা k ক্যাপ দিয়ে লিখি কিংবা k ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট কিংবা প্রকাশ করে থাকি। এবার একটু ভেবে রাখো, যদি আমি এই yj এর কথা যদি বলি, এটাও কিন্তু yj, অর্থাৎ yj ক্যাপ। কারণ দেখো ও থেকে b যত আসছে, যদি আমরা সেটাকে একটু ভালো করে দেখি, যদি এর নাম d, এর নাম e, এর নাম যদি f দিই, তাহলে তোমরা এখানে ডায়াগ্রামটা লক্ষ্য করলেই খুব ইজিলি বুঝতে পারবে যেটা OA যেটা সেটাই হচ্ছে xi ক্যাপ। এবারে যেটা OB সেইটা কিন্তু এই দিক থেকে যদি আমরা তাকিয়ে দেখি, OB টাই কিন্তু AB, অর্থাৎ OB হচ্ছে AD। তার মানে কি এইটা OA ভেক্টর, এটা OB ভেক্টর, এটা AD ভেক্টর যেটা, সেটাই হচ্ছে আমাদের এই OB ভেক্টর। OB তো অলরেডি লিখেছি। তাহলে yj ক্যাপ। যদি আমরা z অক্ষ বরাবর তাকাই তাহলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে OC ভেক্টর, তাহলে zk ক্যাপ। এবারে OC ভেক্টর যেটা রয়েছে সেটা যদি আমরা একটু ভেবে নিই, সেটা কিন্তু d থেকে p হচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে d থেকে p ভেক্টর। ঠিক আছে, যে পরিমাণ এখানে উঠে আছে সেটা এই পরিমাণ নেমে আছে। এবারে আমার ডায়াগ্রামে হয়তো তোমাদের একটু ছোট বড় লাগছে, তার কারণ হচ্ছে আমি তো স্কেলের মেজারমেন্ট নিয়ে আঁকিনি, আমি তো হাতে এমনি আন্দাজে এঁকেছি। তো স্কেলের মেজারমেন্ট নিয়ে যখন তোমরা খাতায় অঙ্কন করবে স্কেল পেন্সিল নিয়ে, তখন এই মাপগুলো নিজেরাই দেখবে তো ঠিক চলে আসবে। তো এখন আন্দাজে এঁকেছি ওই জন্য একটু ছোট বড় আছে, তো সেটা কোনো অসুবিধা নয়। যখন তোমরা খাতায় আনবে স্কেল পেন্সিল নিয়ে আঁকবে, একটা মেজারমেন্ট নিয়ে নেবে, তাহলেই হয়ে গেল। তো ডায়াগ্রামটা দেখে বুঝতে পারবে সমকোণী চৌবল কিংবা আয়তঘন চলে আসছে। তো ত্রিভুজের যে বহুভুজ সূত্র সেটা কিন্তু আমরা খুব ইজিলি এখানে প্রয়োগ করতে পারবো। যদি বহুভুজ সূত্র আমরা প্রয়োগ করি তাহলে দেখতে পাচ্ছি OA ভেক্টর প্লাস AD ভেক্টর প্লাস DP ভেক্টর, তাহলে তিনটে ভেক্টর দেখতে পাচ্ছ সমান কি না OP ভেক্টর। তো যদি আমরা এই নামগুলো যা আছে যদি সেগুলো বসিয়ে দিই, তাহলে OP ভেক্টর মানে হচ্ছে R ভেক্টর, OA ভেক্টর মানে হচ্ছে xi ক্যাপ, আর AD মানে হচ্ছে কি yj ক্যাপ, আর DP ভেক্টর মানে যেটা হচ্ছে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি না এইটাই হচ্ছে দেখতেই পাচ্ছ সমান ও সমান্তরাল, তাহলে সেটা হচ্ছে zk ক্যাপ ভেক্টর। অর্থাৎ এই যে রাশিমালাটা আমরা লিখলাম সেটা হচ্ছে r যে ভেক্টর তাকে একটা ত্রিমাত্রিক দেশে আমরা এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। তো এইখানে আমরা এই যে 0 0 0 লিখলাম মূল বিন্দু স্থানাঙ্ক, তাহলে যে বিন্দুতে বের করছি তো সেই বিন্দু স্থানাঙ্ক তাহলে কত হয়ে যাবে x y z, যেহেতু ভ্যালুগুলো আমরা x y z ধরেছি তার মান 2 3 4 5 7 যা কিছু মান হতে পারে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট যেটা আমরা আলোচনা করলাম। এইবারে যেটা আমরা আলোচনা করতে হবে সেটা হচ্ছে কি যে তিনটে কোণ দেখবে তোমাদের বইতে রয়েছে, যেরকম একটা দেখবে এইটা রয়েছে যেটাকে আলফা নাম দেওয়া হয়েছে, একটা দেখবে এইটা রয়েছে বিটা নাম দেওয়া রয়েছে, আর এইটা দেখবে সব বইতেই রয়েছে গামা। তো এখানে মনে রাখবে যেটা ভেক্টর সেই ভেক্টর x অক্ষের সঙ্গে যে কোণ করে সেটা আলফা, আর সেই ভেক্টর y অক্ষের সঙ্গে যে কোণটা করে সেটা বিটা, আর সেই ভেক্টর z অক্ষের সঙ্গে যে কোণটা করে তাকে গামা ধরা হয়। এখান থেকেই আমরা এই ভেক্টরের দিক কোসাইন এবং অভিমুখ নির্ণয় করতে পারবো। তোমাদের ছায়া প্রকাশনী বইতে পেজ নাম্বার 97 থেকে আলোচনাটা শুরু হয়েছে, পেজ নাম্বার 98 এর আলোচনাটা আমরা এখন করছি। তাহলে এই যে ভেক্টরটা আমরা পেলাম একেই আমরা বলে থাকি কি না অবস্থান ভেক্টর। এবার এখানে আমরা ইংলিশে বলি পজিশন ভেক্টর। এবার অবস্থান ভেক্টরের ডেফিনিশন পরীক্ষাতে 1 মার্কসে আসতে পারে, এইচএস পরীক্ষা অর্থাৎ 11 অ্যানুয়াল এক্সামিনেশনে। তো অবস্থান ভেক্টর মানে কি হচ্ছে না এটা হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে কোন একটা বিন্দু স্থানাঙ্ক ত্রিমাত্রিক দেশে যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেই ভেক্টরকে আমরা পজিশন ভেক্টর কিংবা অবস্থান ভেক্টর বলি। অর্থাৎ স্থানাঙ্কের সাহায্য নেওয়া হলো কোন একটা বিন্দুর অবস্থানকে বোঝানোর জন্য, যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। আমাদের বইতেও ডেফিনিশন রয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হচ্ছে এই যে ভেক্টরটা আমরা বের করে দিলাম, এই ভেক্টরের মান কিভাবে নির্ণয় করব না, তারপরে অভিমুখ আসছে, তারপরে দিক কোসাইন কথায় আসবো আমরা। তাহলে মান যখন নির্ণয় করবে তখন যেটা মাথায় আমাদের রাখতে হবে সেটা হচ্ছে মান নির্ণয় করার সময় তোমরা এখানে একটা আয়ত
আয়তঘন দেখতে পাচ্ছ কেমন না, দেখো এই যে এখানে ও আছে, এ আছে, ডি আছে, বি আছে, এফ আছে, এই যে দেখতে পাচ্ছ এটা একটা কিন্তু সমকোণী চৌবল কিংবা আয়তঘন। এবার যদি আয়তঘন হয়, আয়তঘনের ক্ষেত্রে তোমরা জানো যে আমরা যদি কর্ণ বের করতে চাই তাহলে কর্ণের যে বর্গ সেটা কি হবে, সেটা হবে দৈর্ঘ্যের বর্গ প্লাস প্রস্থের বর্গ এন্ড তার সঙ্গে যুক্ত যেটা হবে সেটা হচ্ছে কি উচ্চতার বর্গ। তাহলে যদি আমরা এটাকে আমাদের এই ক্ষেত্রে আয়তঘনের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কর্ণ মানে তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে ওপি এর হোল স্কয়ার আসছে, আর দৈর্ঘ্য মানে তোমরা দেখতেই পাচ্ছ যদি আমি ওএ কে দৈর্ঘ্য ধরি তাহলে ও এ স্কয়ার, আর প্রস্থ যদি আমি ধরি তাহলে আসছে কত ও বি স্কয়ার, আর উচ্চতা যদি ধরি তাহলে ও সি স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা এখানে বসাই তাহলে r স্কয়ার সমান আসছে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, অতএব r সমান পাওয়া গেল √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে খুব সহজেই আমরা এবারে এখানে যে i j কে দেখছো সেগুলো কিন্তু একক ভেক্টর, তাদের মান এমনিও এক, আমরা ভেক্টর চ্যাপ্টারে শুরুতে আলোচনা এমনিও করেছি। তাহলে এই রাশিমালা থেকে আমরা কিন্তু খুব সহজেই এটা যদি ইকুয়েশন 1 এটা যদি ইকুয়েশন 2 বলি তাহলে ইকুয়েশন 2 এই যে ভেক্টর যাকে আমরা প্রকাশ করলাম যেটা অবস্থান ভেক্টর বলছি তারই কিন্তু মড অর্থাৎ তার মান কিন্তু বেরিয়ে গেল। কিন্তু আমাদের যেটা কাজ হচ্ছে এই যে ভেক্টর, এই যে r ভেক্টর তার অভিমুখ নির্ণয় করা। তো সেই অভিমুখ নির্ণয় করার ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এই আলফা বিটা গামা একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করবে। তো এই আলফা বিটা গামা যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করবে সেটা আমরা কিভাবে বের করব, সেটা বের করার জন্য আমাদের কাছে কি রাস্তা রয়েছে। তোমরা যদি ডায়াগ্রামের দিকে দেখো তো অলরেডি দেখতে পাচ্ছ আলফা বিটা গামা নোটেশন দেওয়াই রয়েছে এবং রিপ্রেজেন্ট করাই রয়েছে। আমি বলেছি যে ভেক্টরটা তোমরা নেবে যেটা অবস্থান ভেক্টর হিসেবে এখানে বলা হচ্ছে, তো সেই ভেক্টর x অক্ষের সঙ্গে কত কোণ সেটা আলফা এবং y এর সঙ্গে বিটা এবং যেটা z এর সঙ্গে সেটা আমরা গামা বলেছি। তো যদি আমরা এই ক্ষেত্রে আমরা cos আলফা, cos বিটা, cos গামার ভ্যালু যদি বের করে নিই, সাপোজ ধরো cos আলফা বের করব, তাহলে cos আলফা যখন আমরা বের করব তাহলে সেটা হচ্ছে OA বাই OP। তো OA মানে হচ্ছে মান শুধু নেব তাহলে x বাই r। তোমরা বইতেও দেখবে এরকম বিভিন্ন ভ্যালু গুলো বের করা রয়েছে। এবার তোমার মনে হবে যে এখানে কি সমকোণী ত্রিভুজ থাকছে? হ্যাঁ অবশ্যই থাকছে। এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা এই টু ডাইমেনশনাল স্পেস বলে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে যদি তোমরা একটা ঘরের মধ্যে একটা রুমের মধ্যে যদি ভাবো একটা আয়তাকার শেপে, সেখানে তোমরা দেখবে এই যে ত্রিভুজ আমরা এখানে OPA একে নিয়ে একটা ত্রিভুজ তোমরা দেখতে পাবে। তো সেই ত্রিভুজটাই কিন্তু হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তো ওটাকে বুঝতে আরো সুবিধা হবে যদি আমরা এখান থেকে একটু ডট ডট করে যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হয়ে যাবে যে এটা একটা ত্রিভুজ বলে। তাহলে এই যে OAP এটা একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের মধ্যে আমরা যদি লক্ষ্য করে দেখি যে কোণ A যেটা রয়েছে এই ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে অবশ্য B এর ক্ষেত্রে আবার B আসবে, অর্থাৎ y অক্ষ বরাবর, Z এর ক্ষেত্রে আবার C আসবে। এই যে কর্নার গুলো থাকছে যদি আমরা রুমের ক্ষেত্রেও দেখি যে কর্নার গুলো, তো সেখানে দেখবো আমরা 90 ডিগ্রি থাকছে। তাহলে এই OAP যে কোণ সেটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে সমকোণী ত্রিভুজ তাহলে একটা কোণ 90 ডিগ্রি রয়েছে তার। তো সেই জন্য আমরা এগুলো প্রয়োগ করতে পারছি। তার মানে যদি আমি cos বিটা প্রয়োগ করি তাহলে তখন দেখতে পাবো OB বাই OP অর্থাৎ y বাই r, আর cos গামা বের করার সময় যেটা দাঁড়াবে সেটা হচ্ছে OC বাই OP অর্থাৎ z বাই r। তো এই cos আলফা, cos বিটা, cos গামাকে একটা নোটেশন দিয়ে ইউজ করা হয়, অর্থাৎ cos আলফা কে L দিয়ে লেখা হয় ছোট l, ছোট m দিয়ে cos বিটা আর ছোট n দিয়ে cos গামা। এই যে তিনটে আমরা লিখলাম, এই যে cos আলফা, cos বিটা, cos গামা, এগুলোকে যদি আমরা স্কয়ার করি, স্কয়ার করলে কত হবে না cos স্কয়ার আলফা প্লাস
cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা। তো আমরা প্রমাণ করে দেখাতে পারি যে এর মান হবে কিন্তু 1। এই ফর্মুলাটা কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু কাজে লেগে যায় এবং এমসিকিউতেও কাজে লেগে যায়। কিভাবে প্রমাণটা করব? না দেখো, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার করা মানে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা করা। তো cos আলফার মান কত? স্কয়ার করলে এটা হচ্ছে cos স্কয়ার বিটার মান, আর এইটা হচ্ছে cos স্কয়ার গামার মান। তো লসাগু করলেই তোমরা দেখতে পাচ্ছ যে উপরে থাকছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আর নিচে থাকছে r স্কয়ার। তো যদি তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো তাহলে বুঝতেই পারছো যে উপরে যে রাশিটা রয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার মান আমাদের কাছে এখানে ছিল। সেটা কত? না সেটা হচ্ছে r, কিন্তু রুট ওভার আছে, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। তাহলে বর্গ করলে আসছে দেখো r স্কয়ার বাই r স্কয়ার, তাহলে সমান হচ্ছে কত? 1। তাহলে এখান থেকে দেখো যে দিক কোসাইনের যে ধর্ম সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। দিক কোসাইন খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি নিউমেরিক্যাল সলভ করার ক্ষেত্রে দিক কোসাইন খুবই কাজে লাগে। কারণ হচ্ছে কোন ভেক্টর x অক্ষ y অক্ষ z অক্ষের সঙ্গে কত কোণ করেছে সেটা কিন্তু দিক কোসাইন থেকেই পাওয়া যায়। অর্থাৎ আমরা ত্রিমাত্রিক দেশে কোন ভেক্টরকে যখন রিপ্রেজেন্ট করছি তার শুধু মান জানলে তো হবে না, সে ভেক্টর রাশি সেই জন্য তার অভিমুখ কত রয়েছে, অর্থাৎ কোন অক্ষের সঙ্গে কত কোণ করেছে, তার অভিমুখটা কোন বরাবর সেটা জানার জন্য এই cos আলফা cos বিটা cos গামা বের করা হয়, যাদেরকে আমরা এই l m দিয়ে প্রকাশ করি। এই cos আলফা cos এই যে পার্টটা, টোটাল যে পার্টটা রয়েছে একেই আমরা কিন্তু বলে থাকি কি না দিক কোসাইন। ইংলিশ নাম হচ্ছে, ইংরেজিতে যে নামটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কি ডিরেকশন কিংবা ডাইরেকশন কোসাইন। তো ডিরেকশন কোসাইন আমরা একেই বলি দিক কোসাইন। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এটা একটা আমাদের পার্ট ছিল। এবারে আমাদের যেটা নেক্সট পার্ট হচ্ছে সেটা হচ্ছে যে এটা তো আমরা বুঝলাম, এই বোঝাটাকে আমরা দুটো ভেক্টরের লব্ধি এবং অন্তরের ক্ষেত্রে, দুটো ভেক্টরের লব্ধি এবং অন্তরের ক্ষেত্রে কিভাবে এটাকে আমরা প্রয়োগ করতে পারি। এটা খুবই সহজ হবে, যে যারা আগে জিনিসটা পরিষ্কার বুঝে নিয়েছো তাদের জন্য এটা বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো কিভাবে করব না, সাপোজ আমাদের কাছে দুটো ভেক্টর আছে। সাপোজ আমাদের কাছে দুটো ভেক্টর রয়েছে, যেরকম ধরো একটা আমি লিখলাম r1। তো r1 ইকুয়ালস টু আমি এরকম লিখতে পারি, দুটোর জন্য 1 দিলাম। একই ভাবে আমি r2 লিখছি। তাহলে এই দুটো ভেক্টরের আমরা লব্ধি বের করব। তো পরিষ্কার বুঝতে পারছো লব্ধি যখন বের করব, তো যখন দুটো অ্যাড আপ করছি তখন কি আসবে না x1 x2, এটা 2 কিন্তু। আর এদিকে যদি আমরা বলি it will be y1 plus y2 j cap, আর এখানে হচ্ছে z1 plus j2 k cap। তো এটা এক্সপেক্টেড, তোমরা নিজেরাও পারবে, জাস্ট অ্যাড করা হয়েছে আর কি, যেহেতু সংযোজনের কথা বলা হচ্ছে। তো কিন্তু যেভাবে আমরা এখনই শিখলাম যে ত্রিমাত্রিক দেশটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, তো সেটাকে প্লট করে আমাদের কিন্তু দেখিয়ে দিতে হবে যে এরকম কিন্তু আসছে। তো সেই প্লটিংটা করার সময় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আগেরবার যেরকম তোমরা দেখলে যে আমরা তিনটে অক্ষ নিয়েছিলাম, তো সেটা তো থাকবে, কারণ আমি আগেই বলেছি ত্রিমাত্রিক দেশে তাহলে এই যে মূল বিন্দু তার স্থানাঙ্ক আমি যেরকম আগেরবারে ধরেছিলাম ওরকম 0 0। তাহলে এইখানে আমরা এই r1 এবং r2 ভেক্টরকে তো রিপ্রেজেন্ট করতে হবে। তো সেই রিপ্রেজেন্টেশনের জন্য যেটা আমরা করছি সেটা হচ্ছে কি না, সাপোজ এইখানে আমি r1 ভেক্টরটাকে এরকম ধরলাম। তোমরা স্কেল নিয়ে করবে, আমি হাতে আঁকছি ওই জন্য একটু টিল্ট করে যাচ্ছে। সাপোজ ধরো এরকম একটা ভেক্টর। সো এই যে ভেক্টর আমরা এর সাপেক্ষে সমান্তরাল এরকম করে নেব, যাতে করে আমার সমান্তরিকটা কমপ্লিট হবে, ঠিক আছে। আর যেটা এখনই বললাম আমি, এটাকে r1 ভেক্টর, এটাকে r2 ভেক্টর ধরলাম। তো এই লব্ধি বের করছি, তো স্বাভাবিকভাবে এটা r1 এটা r2 যদি হয় তাহলে এটাও সেই r1 আর এটাও সেই r2 ই দাঁড়াচ্ছে। তার মানে আমরা যদি এটাকে এভাবে কানেক্ট করে দিই
তাহলে এইটা হয়ে যাবে r1 প্লাস r2। তো এই সামান্তরিকের আমি নাম দিইনি, তোমরা নাম দিতে পারো, এবিসিডি করে নাম দিয়ে নেবে। তো এই r1 প্লাস r2 টা কিন্তু সেই ভেক্টরে যে লব্ধি তাকে প্রকাশ করছে। তার মানে এর মড বের করে নিলেই কিন্তু আমরা r1 প্লাস r2 মড বের করে নিলে অর্থাৎ মান বের করে নিলেই লব্ধি ভেক্টরের মান কিন্তু পেয়ে যাব। তার মানে কি আমরা এখান থেকে এভাবে করতে পারি, আমি লিখতেই লিখি তোমাদের সুবিধা হবে বুঝতে। সাপোজ আমরা এই যে r1 প্লাস r2 রয়েছে, তো এই r1 প্লাস r2 মান বের করতে চাইছি। তার মানে কি করব, r1 প্লাস r2 মড বের করব, মানে মডুলাস নির্ণয় করব। তো মডুলাস নির্ণয় করা খুব সহজ, যেরকম আমরা আগেরবারে করেছিলাম। তাহলে সেটা কত হবে না x1 প্লাস x2। কেন মড নির্ণয় করছি, যদি কারো মনের মধ্যে প্রশ্ন হয় যে মড নির্ণয় করার উদ্দেশ্য হচ্ছে কি, যে ভেক্টরটা আমরা পেলাম অর্থাৎ r1 r2 তো অলরেডি ছিল, তার যে লব্ধি ভেক্টর পেলাম সেটা ইটসেলফ একটা ভেক্টর। তো তার যে মান, তার মানটা কি করে পাবো না, তার মানটা পেতে গেলে আমাদের কিন্তু মডুলাসটা নির্ণয় করতে হবে। কিন্তু শুধু মান পেলে তো হবে না, এই ভ্যালু অর্থাৎ এই যে ভ্যালুটা পেলাম আমরা, এটাও যে লব্ধিটা পেয়েছি এটা তো একটা ভেক্টর আছে r1 প্লাস r2। তাহলে এই r1 প্লাস r2 বুঝতেই পারছো x অক্ষের সাপেক্ষে একটা কোণ থাকবে সেটা আলফা, এ আবার y অক্ষের সাপেক্ষে একটা কোণ থাকবে সেটা বিটা, এ আবার z অক্ষের সাপেক্ষে একটা কোণ থাকবে সেটা হচ্ছে গামা। তো সেই কোণগুলো কি করে বের করব, যেরকম আমরা আগেরবারে বের করেছিলাম, তো সেটাও বের করতে হবে। সেইটা বের করার জন্য যেটা আমরা করছি সেটা আগেরবারের মতোই করব আমরা, অর্থাৎ x1 প্লাস x2 বাই কত হবে না, বাই যেটা আমরা এখনই করছি অর্থাৎ সেই ভেক্টরের মড, অর্থাৎ r1 প্লাস r2 মড। একই ভাবে আমরা cos বিটা অর্থাৎ যেটাকে আমরা m বলেছিলাম সেটা হবে y1 প্লাস y2 বাই r1 প্লাস r2, আর cos গামা হচ্ছে z1 প্লাস z2 বাই হচ্ছে r1 প্লাস r2। তো এই যে ভ্যালুগুলো আমরা লিখলাম, তোমরা বইতেও দেখবে এরকমই ভ্যালুগুলো রয়েছে। এটাই হচ্ছে কিন্তু সেই অভিমুখ অর্থাৎ দিক কোসাইন, সেটা কিন্তু নির্ণয় করলো। কিন্তু এটা কি ছিল না, দুটো ভেক্টরের সংযোজন, যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ r1 প্লাস r2। তো সেম জিনিস যদি আমাদেরকে বলা হয় যে দুটো ভেক্টরের অন্তরফল কিংবা বিয়োগ যেটা তোমরা বলো তার ক্ষেত্রে করা, তো একই রকমই হবে, শুধু চেঞ্জেসটা কোথায় হবে সেটা আমি বলি। যে অক্ষগুলো এগুলো নিয়ে তো কোনো প্রবলেম নেই, যেগুলো যা ছিল সে তো থাকবে, কারণ ত্রিমাত্রিক দেশের কথা থাকছে, মূল বিন্দুও থাকবে, তাদের স্থানাঙ্ক সবই থাকছে। এবারে এখানে যে আমরা বিন্দুটা যে ছিল এখানে r1 প্লাস r2, তো বুঝতে পারছো সেই বিন্দুর স্থানাঙ্ক কি হবে না, উপরে আমরা লিখিনি কিন্তু তোমরা লিখতে পারো, লিখে নেওয়াই ভালো। তাহলে এরকম হবে, কারণ দুটো মিলে গেছে, একসঙ্গে হয়ে গেছে। তো একই ভাবে যখন আমরা এইখানে করব, তো এইখানে করার সময় কি হবে না, আগের বারের মতোই যেটা আমি, তো এরকম থাকবে। তাহলে দেখো আমরা এইখানে কিন্তু আবার সেই আগের বারের মতো r1 ভেক্টর, এটা সেই r2 ভেক্টর এরকম পেয়ে গেলাম। কিন্তু যেহেতু এখানে অন্তরফলের কথা বলা হয়েছে, তো যখন ভেক্টর বিয়োগ আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে কয়েকটা ভিডিও আগে, তখন বলেছিলাম আর প্রমাণ করে দেখিয়েছিলাম যে একটা সামান্তরিকের একটা কর্ণ, যে কোনো একটা কর্ণ যখন সংযোজন কিংবা লব্ধি ভেক্টরকে দেখায়, অর্থাৎ বলতে চাইছি যোগকে বোঝায়, তখন অপর ভেক্টরটা কিন্তু বিয়োগ কিংবা অন্তরকে বোঝায়। তার মানে অপর ভেক্টর মানে আমি অপর কর্ণের কথা বলছি। তার মানে এইটা যদি হয়ে থাকে, এটা কিন্তু ভেক্টর চিহ্ন দিতে হবে, ঠিক আছে, আমরা দেওয়া হয়নি। তাহলে এই ভেক্টর যেটা রয়েছে এটা কিন্তু, যে এই ভেক্টর এটা হচ্ছে একটা কর্ণ ওই সমান্তরিকে, যদি আমরা এখানে নাম দিয়ে দিতাম এরকম, সাপোজ ধরো a b c, তাহলে এই OABC যেটা রয়েছে কিংবা OACB যেটা রয়েছে, এই সমান্তরিকটা কি হচ্ছে না, এর কর্ণ যেটা OC সেটা কিন্তু যোগফলকে প্রকাশ করছে। তো স্বাভাবিকভাবে যখন আমরা এই কর্ণটা বের করে নেব, তো এই কর্ণটা কিন্তু নিশ্চিতভাবে যোগকে প্রকাশ করবে না, এটা বিয়োগকে প্রকাশ করবে। সেটা তোমরা ত্রিভুজ সূত্র লাগালেও নিয়েও দেখতে পাওয়া যাচ্ছে। দেখো এটা r1, এটা r2 - r1, কেন এটা r2, এটা r1, তাহলে কত আসছে না r1 প্লাস r2 - r1 সমান কিন্তু দেখো r2 ই হচ্ছে। তো এখানে এটা কিন্তু অন্তরফলকে প্রকাশ করছে। আমরা যেহেতু এটা অন্তরফলকে প্রকাশ করছে, আমরা এইখান থেকে এর সমান্তরাল যদি এঁকে নিই, এরকম স্কেল নিয়ে তোমরা ভালো করে এঁকে নেবে। সাপোজ এটা যে আমরা এঁকে নিলাম, এটা কিন্তু এই r2 -
r1 ভেক্টরকেই কিন্তু প্রকাশ করছে, r2 r1 ভেক্টরকেই প্রকাশ করছে। তো ইন দা সিমিলার ওয়ে এটা কেন আঁকলাম না, আমাদের শুধুমাত্র মান বের করলে হবে না, যেরকম আমরা এখানে মান বের করেছি তো এখানেও সেরকম মান বের করতে পারি আমরা। কিভাবে না, দেখো ভেক্টর তো সেমই থাকছে r1 আর r2, তো r1 r2 এটাই যদি ভেক্টর থাকে তাহলে আমরা r2 r1 ভেক্টরটা লিখতে হবে। তাহলে কি আসবে না x2 x1 i cap, y2 y1 j cap, z2 z1 k cap। তো এই যে ভেক্টরগুলো যেরকম হচ্ছে সেটা তো আমরা লিখেই নিলাম। এখান থেকে আমরা আগের বার যেরকম আমরা মনে করো একটা মড বের করেছিলাম, কারণ ভেক্টরের মানটাও তো জানতে হবে, সেজন্য মড বের করে নেব। তো মড বের করলে যেরকম এসেছিল x2 x1 তার হোল স্কয়ার প্লাস y2 y1 এর হোল স্কয়ার প্লাস z2 z1 এর হোল স্কয়ার। তো এটা পেয়ে গেলাম আমরা, তার অন্তরের যেটা মান সেটা আমরা পেয়ে গেলাম। তো এখানে r2 r1 এখান থেকে যেটা পেয়ে গেলাম, কিন্তু এটা শুধু মান পেয়েছি, যে বিয়োগে অর্থাৎ অন্তরের যে ভেক্টরটা রয়েছে, যেটা অন্তর্ফল প্রকাশ করছে যে ভেক্টরটা অর্থাৎ এই কর্ণটা, সেই কর্ণের মানটা পেয়েছি। কিন্তু এই যে ত্রিমাত্রিক দেশে যে ভেক্টরটা পেয়েছি অন্তরের ফলে অর্থাৎ r2 r1, তার অভিমুখটা জানা যায়নি। তো আমি আগেই বলেছি যে কোনো ভেক্টরকে ত্রিমাত্রিক দেশে সে x অক্ষে y অক্ষ এবং z অক্ষের সঙ্গে কত কোণে আনত সেটাই কিন্তু দিক কোসাইন থেকে আমরা পেয়ে থাকি। অর্থাৎ cos আলফা পেলেই তো আমরা আলফাটা পাবো, cos বিটা পেলেই তো আমরা বিটাটা পাবো। তো সেই জন্য আমরা এই ক্ষেত্রেও কিন্তু আগেরবারের মতো আমরা cos আলফা, cos বিটা আর cos গামা কিন্তু আমরা বের করব। তো এই বের করার সময় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যেহেতু এখানে আলফা বিটা অঙ্কন করিনি, এই জন্যই r2 r1 কে আমরা এদিকে সমান্তরালভাবে এইভাবে এঁকেছি। তো এটা আঁকার উদ্দেশ্যই কিন্তু এটাই ছিল। তো আঁকার ক্ষেত্রে তোমরা একটু কিন্তু মাথায় রাখবে, সেটা হচ্ছে কি সমান্তরালটা ঠিক করে আঁকবে। আমি তো আন্দাজে আঁকছি, তোমরা একটু স্কেল নিয়ে ভালো করে এঁকে নেবে। তাহলে দেখো এটা x অক্ষের সঙ্গে আলফা কোণ, y অক্ষের সঙ্গে বিটা কোণ এবং z অক্ষের সঙ্গে দেখো গামা কোণ করছে। তোমরা টেক্সট বুকে দেখবে পেজ নাম্বার 98 এরকম কিন্তু অঙ্কন করা রয়েছে। তো এটা ডট ডট কেন, এটা জাস্ট আমাদের একটা কল্পনা, জাস্ট আইডিয়া ডেভেলপ করার জন্য যে যে অন্তরের যে ভেক্টরটা বেরিয়েছে দুটো ভেক্টরে, সেটা x y z এর সঙ্গে কত কোণ করেছে সেটা জানার জন্য। তো এখানে cos আলফা তাহলে কত হবে, দেখতেই পাচ্ছি আমরা এখানে কি ভ্যালু, অর্থাৎ x2 x1 বাই r2 ভেক্টর r1 ভেক্টরের মড, অর্থাৎ যেরকম এখানে OP কিংবা r ছিল। একই ভাবে আমরা cos বিটার সময় লিখব y, যেহেতু y2 y1 বাই r2 ভেক্টর r1 ভেক্টর, আর cos গামার সময় যেটা আমরা লিখব সেটা হচ্ছে z2 z1 বাই r2 ভেক্টর r1 ভেক্টর। তার মানে আমরা খুব সহজেই কিন্তু মানগুলো বের করে নিতে পারছি, এরকম পরপর তিনটে অক্ষ বরাবর কত কোণে থাকছে আমাদের। তাহলে কত কোণ মানে বুঝে যাচ্ছে ভেক্টর যে ত্রিমাত্রিক দেশে যে ভেক্টরটা পাচ্ছি সে বিয়োগ করে হোক কি যোগ করে হোক, তার অভিমুখ কোণ বরাবর অর্থাৎ x অক্ষ বরাবর কত ডিগ্রি দেশে নত রয়েছে, y অক্ষ বরাবর কত, z অক্ষ বরাবর। তার মানে ভেক্টরে যেটা আসল জিনিস সেটা হচ্ছে মান এবং অভিমুখ। মানটাও আমরা পাচ্ছি, সমান্তরাল হোক কি যোগফল হোক কিংবা সংযোজন হোক, আর অভিমুখটাও পেয়ে যাচ্ছি। তো এটা এই আইডিয়াটা কিন্তু খুবই কাজে লাগবে আমাদের নিউমেরিক্যাল সলভ করার সময়। থিওরিতে যতটা ইম্পর্টেন্ট নয়, নিউমেরিক্যালে প্রচুর ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের বইতেও দেখবে রয়েছে পেজ নাম্বার 99 থেকে পেজ নাম্বার 100 এ 8টা অঙ্ক রয়েছে। তো 8টাই তোমরা দেখবে, তার মধ্যে স্পেশালি 2 এর দাগ, 3 এর দাগ এবং 6 এর দাগ এবং 8 এর দাগ, অর্থাৎ 99 পেজের উদাহরণের সার প্রকাশনী বই 2 এর দাগ, 3 এর দাগ এবং 100 পেজে উদাহরণ 6 এবং 8 এই টাইপের প্রশ্ন গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে বেগ তরঙ্গের নির্ণয়গুলো থাকে ভেক্টরের সাহায্যে, সেই ক্ষেত্রেও কিন্তু এই i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ গুলো থাকবে, কারণ ত্রিমাত্রিক দেশে থাকে। কারণ একটা কণা হয়তো ত্রিমাত্রিক দেশে গতিশীল, তখন তার বেগের কিংবা অবস্থানের কিংবা ত্বরণের হয়তো ত্রিমাত্রিক রয়েছে, তাহলে x বরাবর তার রূপাংশ রয়েছে, y বরাবর, z বরাবর রয়েছে, তখন এই আইডিয়াটাই কিন্তু খুব কাজে লাগে। অর্থাৎ যা থিওরিগুলো এই ভিডিওতে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে, এগুলো কিন্তু তোমাদের নিউমেরিক্যাল বেসড প্রবলেমের ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে খুব কাজে লাগবে। থিওরিতে যতটা বেশি
লাগবে না, কারণ অ্যাপ্লিকেশনটাই কিন্তু বেশি লাগে। তো এখানে আলোচনা শেষ করছি। আমরা আমাদের পরের কয়েকটা ভিডিওতে বলা যেতে পারে পরের যতগুলো ভিডিও ভেক্টর অধ্যায় হবে সেই সবগুলোই খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিকোণে বলতে গেলে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আপেক্ষিক বেগ নিয়ে, কিভাবে আমরা আপেক্ষিক বেগের গণনা করব সেটা নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে বলতে গেলে, এবং তারপরের ভিডিওতেও একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। তো নেক্সট সব ভিডিওগুলো ভেক্টরে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন, বাই।